আচ্ছা, ওরা আসতে থাক ধীরে ধীরে। আমরা মনে হয় এই সংখ্যাই তো খুব একটা বেশি অ্যাড হয় না এখন। এটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির একটা বায়োলজিক্যাল পার্ট আর কি, বায়োলজিক্যাল অক্সিডেশন। এগুলো কিছু আলোচনা আমরা গ্লাইকোলাইসিস তোমরা কোথায় পড়েছো বায়োকেমিস্ট্রিতে? জি স্যার, 433-এ। আমরা ইয়েতেও পড়েছি, ওই যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেও আমরা কাপল রিয়াকশন, ওখানেও গ্লাইকোলাইসিস এর স্টেপ গুলো ছিল। এখানে গ্লাইকোলাইসিস প্রসেসটা যদি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন সংঘটিত হয়, তাহলে এন্ড প্রোডাক্টটা পাওয়া যায় হচ্ছে পাইরুভেট, এবং এটা ফাইনালি এনএডিএইচ দ্বারা রিডিউস হয়ে ল্যাকটেটে কনভার্ট হয়ে যায়। কিন্তু যদি অ্যারোবিক প্রসেস হয়, অর্থাৎ অক্সিজেনের প্রেজেন্সে যদি গ্লাইকোলাইসিস প্রসেস সংঘটিত হয়, তাহলে গ্লুকোজটা আরো দুইটা স্টেপ ইনভলভ করে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল এবং টার্মিনাল রেসপিরেটরি চেইন, এবং যেখানে এন্ড প্রোডাক্ট হবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এবং এই ক্ষেত্রে এনএডিএইচ এবং এফএডিএইচ2, এই গ্লাইকোলাইসিস এবং সাইট্রিক অ্যাসিড সাইকেলে যে তৈরি হয়, এরা মলিকুলার অক্সিজেনকে রিডিউস করতে পারে। এবং এই সময় হিউজ অ্যামাউন্ট অফ গিভস ফ্রি এনার্জি রিলিজ করে, এবং এটা এটিপি সিনথেসিসের জন্যই ব্যবহার হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের প্রেজেন্সে সাইট্রিক অ্যাসিড সাইকেল এবং টার্মিনাল রেসপিরেটরি চেইনের মাধ্যমে আমরা ফাইনালি কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার পাই গ্লুকোজ থেকে। এবং এই ক্ষেত্রে এনএডিএইচ এবং এফএডিএইচ2 এরা মলিকুলার অক্সিজেনকে রিডিউস করতে পারে, সাইমালটেনিয়াসলি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে, যে এনার্জিটা এটিপি সিনথেসিসের জন্য ব্যবহার হয়। তাহলে এই যে প্রসেস অফ সিনথেসাইজিং এটিপি, এই প্রসেসটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা সিম্পলি এটার ডেফিনেশন এইভাবে বলতে পারি যে oxidative phosphorylation is the process in which ATP is formed as a result of the transfer of electrons from NADH or FADH2 to molecular oxygen by a series of electron carriers. একটা সিরিজ অফ ইলেকট্রন ক্যারিয়ার্স এর মাধ্যমে ইলেকট্রন গুলো NADH অথবা FADH2 থেকে মলিকুলার অক্সিজেনের ট্রান্সফার হচ্ছে, এবং ইন দ্য মেন টাইম এটিপি সিনথেসিস হচ্ছে। এবং এটাই হচ্ছে প্রাইমারি সোর্স অফ এটিপি ইন অ্যারোবিক অর্গানিজমস। অক্সিডেটিভ অনেক সময় এটা আমরা জিজ্ঞাসা করে থাকি যে এটিপি কোথায় সিনথেসিস হয়, কিভাবে সিনথেসিস হয়, কোথায় এটিপি পাওয়া যায়। তাহলে এটিপিটা সিনথেসিস হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে, সংগঠিত মাইক্রোকন্ড্রিয়াতে আমরা একটু পরে পাবো আর কি। বায়োলজিক্যাল অক্সিডেশন আবার কয়েক ধরনের হতে পারে। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বায়োলজিক্যাল অক্সিডেশন।
তাহলে আমরা কয়েক ধরনের বায়োলজিক্যাল অক্সিডেশন দেখি। একটা হচ্ছে একটা সিস্টেমে হাইড্রোজেন আয়নস আর ট্রান্সফার্ড অ্যালং উইথ ইলেকট্রনস। হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন দুইটাই ট্রান্সফার হবে। যেমন as for example আমরা এখানে যদি একটা স্কিম দেখি, AH2 প্লাস B এখান থেকে দেখো AH2 থেকে হাইড্রোজেনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে B তে, পাশাপাশি এখান থেকে হাইড্রোজেনটা ইলেকট্রনটাও ট্রান্সফার হচ্ছে। যেমন এটা যদি ভেঙে লিখি আমরা, AH2 ভেঙে A প্লাস 2 হাইড্রোজেন আয়ন এবং দুইটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে প্লাস B। ফাইনালি আবার A আলাদাই থাকছে, হাইড্রোজেনটা এসে বির সাথে অ্যাডিশন হচ্ছে, ইলেকট্রনটাও BH2 তে ট্রান্সফার হচ্ছে। তাহলে এটা ওয়ান টাইপ অফ বায়োলজিক্যাল অক্সিডেশন রিডাকশন বা রিডক্স রিঅ্যাকশন, যেখানে হাইড্রোজেন আয়নগুলো ইলেকট্রনের সাথে দুইটা একসাথে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে the substance being oxidized may lose hydrogen ions. যে সাবস্টেন্সটা অক্সিডাইজড হবে সেটাই হচ্ছে হাইড্রোজেনটা লস করছে, আর ট্রান্সফারিং only its electron to the substance being reduced. যে সাবস্টেন্সটা রিডিউসড হবে ইলেকট্রনটা তার দিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। যেমন আগের স্টার্টিং ম্যাটেরিয়ালস আগের স্কিমের মতোই AH2 প্লাস B, এখান থেকে দেখো A 2H 2 হাইড্রোজেন আয়ন 2 ইলেকট্রন প্লাস B, এখান থেকে A প্লাস B টু দ্য পাওয়ার 2 মাইনাস, হ্যাঁ স্পিসিস ডেভেলপ করছে প্লাস 2 হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পেলাম। ফার্স্ট ক্যাটাগরিতে ছিল হাইড্রোজেন আয়নস along with electrons are transferred, আর সেকেন্ড ক্যাটাগরিতে পাচ্ছি যে সাবস্টেন্সটা অক্সিডাইজ হবে সেটা হাইড্রোজেন আয়ন লস করছে বা হাইড্রোজেন আয়ন এলিমিনেট করবে। আর সেকেন্ডলি হচ্ছে যে যে সাবস্টেন্সটা রিডিউসড হবে সেই সাবস্টেন্স ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে অথবা ইলেকট্রনটা ওই সাবস্টেন্সের দিকে ট্রান্সফার হচ্ছে। থার্ড টাইপ হচ্ছে biological oxidation involves only the transfer of electrons. তাহলে আমরা এই ক্যাটাগরিতে দেখি, এই যে দেখো এই যে a to the power মানে a to the power 2 মাইনাস প্লাস b, এখান থেকে দেখো ইলেকট্রনটা এলিমিনেশন হচ্ছে, ট্রান্সফার হচ্ছে হয়ে প্লাস b to the power 2 মাইনাস এটা তৈরি করছে। তাহলে এই তিন ক্যাটাগরির বায়োলজিক্যাল অক্সিডেশন রিডাকশন আমরা সিম্পলি আমরা পেতে পারি। তাহলে এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশন রিডাকশনের ক্যাটাগরি। এরপরে আমরা কেমিওসমোটিক থিওরি অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা আমরা দেখব। আমরা একটু আগেই ডেফিনেশনটা বলছিলাম যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয় এবং এটা সংঘটিত হয় যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন in eukaryotic cells occurs in mitochondria,
মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরিলেশন সংঘটিত হয়। তো এখানে the series of metabolic reactions, the electrons are passed to an assembly of electron acceptors called electron transport chain. ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়, সহজ কথা আমরা বলতে পারি। তাহলে as the electrons travel down in the electron transport chain, mass of the electron released is coupled to the phosphorylation of ADP to ATP. অর্থাৎ এটা এটিপি সিনথেসিসের সাথে এটা কাপলড হয়ে যায়, এই যে ইলেকট্রন এনার্জিটা রিলিজ হয়। আমরা শুরুর দিকে ফার্স্ট স্লাইডে আমরা এটা বলেছিলাম যে ইলেকট্রনগুলো যে NADH2 FADH2 থেকে মলিকুলার অক্সিজেনে ট্রান্সফার হয়, এই সময় হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, এটা এটিপি সিনথেসিসে ইউজ হয়। তো এই ইলেকট্রনগুলো যখন এই চেইনে ট্রান্সফার হতে থাকে তখন এই এনার্জিটা এর সাথে এই ফসফোরাইলেশন প্রসেসের সাথে কাপলড হয়ে যায় এনার্জিটা। এখন কোশ্চেন হচ্ছে যে হাউ ইজ দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস থ্রু দ্য সিরিজ অফ ক্যারিয়ার্স কাপলড টু দ্য সিনথেসিস অফ এটিপি। কিভাবে এটিপি সিনথেসিসের সাথে এটা কাপলড হয়, এটা হচ্ছে কোশ্চেন। এবং এরপর রিসার্চ করে একজন ইংলিশ বায়োকেমিস্ট মিটসেল 1961-এ উনি এটাকে কেমিওসমোটিক থিওরি হিসাবে ফাইনালি প্রপোজ করেন। তো এই কেমিওসমোটিক থিওরি অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা সংঘটিত মাইটোকন্ড্রিয়াতে, এবং এই মাইটোকন্ড্রিয়াতে এই যে মাইটোকন্ড্রিয়ন, এটা হচ্ছে স্কিমাটিক ডায়াগ্রাম অফ মাইটোকন্ড্রিয়ন। এখানে দেখো পার্ট গুলো দেখো, এটা আউটার মেমব্রেন, এই যে ভিতরের এটা হচ্ছে ইনার মেমব্রেন, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স রিজিয়ন। এখন ইনার পোর্শনে এনজাইম এবং আদার ম্যাটেরিয়ালস গুলো এই ইনার মেমব্রেনে এমবেডেড অবস্থায় থাকে। এমবেডেড ইন দ্য inner membrane are the enzymes and other components of the respiratory chain, এবং এখানে ফসফোরাইলেশনটা সংঘটিত হয়। According to Michel, the energy released during the transport of electrons along the carrier chain is conserved in hydrogen ion gradient and electrical gradient, which drive the oxidative phosphorylation. মূলত এই এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনে হাইড্রোজেন আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হয় এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। তো সেটা কিভাবে হয়? যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ফ্লো হয়, তখন হাইড্রোজেন গুলো ম্যাট্রিক্স থেকে ইনার মেমব্রেনে এক্সপেলড হয়, অর্থাৎ কি বলবো, ভিতরের ম্যাট্রিক্স থেকে ইনার রিজিয়নের দিকে ট্রান্সফারও বলতে পারি, এখানে এক্সপেলড বলেছে। তাহলে কি হবে, হাইড্রোজেন আয়ন যদি মনে করো ম্যাট্রিক্স রিজিয়ন থেকে, যেখানে বড় ভাবে দেওয়া আছে এই ভিতরের অংশটাতে ম্যাট্রিক্স, এটা ইনার মেমব্রেন, এই যে দেখো ভিতর থেকে হাইড্রোজেন ইনার মেমব্রেনে যাচ্ছে, the protons are pumped across the inner membrane as electrons flow through the respiratory chain. তাহলে ম্যাট্রিক্স রিজিয়ন থেকে যদি হাইড্রোজেনটা ইনার রিজিয়নে যায় তাহলে কি হবে, তাজমহল কি হবে? ভিতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাচ্ছে, তাই না? তাহলে ভিতরে পিএইচ এর পরিমাণ কি হবে? পিএইচ এর পরিমাণ বাড়বে, তাহলে এখানে পিএইচ এর পরিমাণ বেড়ে যাবে। আর ইনার রিজিয়নে, ইনার মেমব্রেন রিজিয়নে পিএইচ এর মান কমে যাবে, পিএইচ কমে যাবে। এই দেখো প্লাস আর মাইনাস, মানে হাইড্রোজেনটা যেহেতু ইনার মেমব্রেনে গেছে, ওখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য এখানে দেখো পজিটিভ সাইন দেখানো হয়েছে।
ম্যাট্রিক্স রিজিয়নে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেছে এখানে, এই জন্য কি হয়েছে, নেগেটিভ আয়নের পরিমাণ বেড়েছে অথবা নেগেটিভ চার্জের পরিমাণ বেড়েছে। তাহলে এখানে একটা পটেনশিয়াল ডেভেলপ হলো, তাই না? যে লো লো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স পিএইচটা এখানে বেড়ে যাচ্ছে। তাহলে as the electrons flow down the electron transport chain, hydrogen ions are expelled from the matrix to the inner membrane space. This expulsion results in a rise in pH, অর্থাৎ ম্যাট্রিক্স রিজনে pH বেড়ে যাবে এবং a fall in pH on the outside of the inner membrane and the pH gradient is maintained. The electrical potential also rises across the membrane because more positive ions are on the outside than on the inside. তাহলে যখন রেসপিরেটরি চেইনে ইলেকট্রন ফ্লো ডাউন হবে, ফ্লো করবে, সাইমালটেনিয়াসলি হাইড্রোজেন আয়নগুলো ম্যাট্রিক্স রিজিয়ন থেকে ইনার রিজিয়নে শিফট করবে অথবা এক্সপেলড হবে। ফলে এখানে ম্যাট্রিক্স রিজিয়নে পিএইচ ফল করবে, পিএইচ বেড়ে যাবে, আর হলো এই রিজিয়নে ইনার মেমব্রেন রিজিয়নে এখানে পিএইচ কমে যাবে। একইভাবে ভিতরে নেগেটিভলি চার্জ বেড়ে যাচ্ছে আউটসাইডে, যেহেতু হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেছে, তো এইটা পজিটিভলি চার্জড পরিমাণ বেড়ে যাবে। তাহলে এখানে একটা কি বলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পিএইচ গ্রেডিয়েন্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্টও এখানে মেইনটেইন হচ্ছে। Protons at the outer surface will seek to move back to the inside down the potential gradient. This proton gradient, which is analogous to the electric current produced by the battery, can be drawn upon to do the work. যে প্রোটনগুলো আউটার সারফেসে রয়েছে এরা আবার ইনসাইডে ব্যাক করে আসতে চায়, এবং এটা যদি ভিতরে ব্যাক করে আসে তাহলে এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা ডেভেলপ করেছে এটা আবার ডিক্রিজ করবে। The flow of protons to the synthesis of ATP synthesis involves the enzyme ATP ATPase, যেটা আর কি এনজাইমটাকে ইনভলভ করে ইনার মেমব্রেনে। তাহলে এখানে টোটালি transport of 4 hydrogen ions from the external medium through the ATPase complex into the mitochondrial matrix provides the necessary energy for the formation of one molecule of ATP from ADP to ADP and PI. এখানে তাহলে দেখো 4টা প্রোটন আয়ন, 4টা হাইড্রোজেন আয়ন এক্সটার্নাল মিডিয়াম থেকে এনজাইমের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যদি ব্যাক করে তাহলে একটা এটিপির নেসেসারি এনার্জিটা সাপ্লাই দিতে পারে। এবং দেখো এই যে এটিপি সিনথেসিসটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে যে হচ্ছে, এরকম অক্সিডেটিভ থিওরি বলা হয়েছে কেন? এটা হচ্ছে মেইনলি এই রিঅ্যাকশনটা যেহেতু ড্রিভেন হয় হচ্ছে ডিউ টু দ্য মুভমেন্ট অফ আয়নস, অথবা মলিকিউলও বলেছে, মূলত আমরা এখানে হাইড্রোজেন আয়ন দেখছি,
যেন হাইড্রোজেন আয়নের মুভমেন্টের কারণে এখানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে এবং এই সিনথেটিক প্রসেসটা কি বলে ড্রিভেন হচ্ছে এবং এখানে এখানে যেহেতু আয়নের মাধ্যমে হচ্ছে, তাহলে আয়নের ডিফারেন্সের কারণে এখানে কি হয়, অসমোটিক প্রেসারের ডিফারেন্স থাকে। মনে করো ভিতরের রিজিয়নে যদি তোমার আয়নের পরিমাণ যেমন হাইড্রোজেন আয়ন ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন আয়নের এখানে যে গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, গ্রেডিয়েন্টের জন্য কি হবে, অসমোটিক প্রেসারের পরিবর্তন হবে। তোমার শুনতে পাচ্ছ? জি স্যার। অসমোটিক অসমোটিক প্রেসারটা কিসের সাথে রিলেটেড? Osmotic pressure is directly proportional to the concentration of solution, তাই না? Concentration of ion, concentration of molecule. যেমন তোমরা ডোনান এফেক্ট পড়েছো, তাই না? আমরা কিছুদিন আগে অন্য একটা চ্যাপ্টারে পড়ে আলোচনা করেছিলাম, ফার্স্ট চ্যাপ্টারে সম্ভবত। ডোনান এফেক্ট পড়েছো, স্মরণ আছে? কি স্মরণ নাই নুর আলম, তাজমল? জি স্যার। ডোনান এফেক্টে আমরা কি পেয়েছি? ওখানে আমরা প্রত্যেকটা কেসে আমরা অসমোটিক প্রেসারের এক্সপ্রেশন বের করেছিলাম। ওখানে তোমার শুধু প্রোটিন সলিউশন ছিল, এরপর আবার প্রোটিন সলিউশন ইলেকট্রোলাইটিক হয়ে গেল, তখন তার জন্য আমরা অসমোটিক প্রেসারের এক্সপ্রেশন আমরা বের করেছি। আচ্ছা, এখানেও যদি হাইড্রোজেন আয়নটা যদি মুভমেন্ট করে, হাইড্রোজেন আয়ন মুভ করলে কি হবে, ভিতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেল, তাহলে এখানে অসমোটিক প্রেসার কমে যাবে। আউটসাইডে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেল, তাহলে আউটসাইডে হাইড্রোজেন আয়নের অসমোটিক প্রেসারের পরিমাণ কি হবে, বেড়ে যাবে, বেড়ে চেঞ্জ হয়ে যাবে। তো একটা হচ্ছে যেহেতু এটিপি সিনথেসিসটা এখানে আয়নের মুভমেন্টের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সফারের সময় আয়নগুলোর মুভমেন্টের মাধ্যমে সংঘটিত হচ্ছে এবং সাইমালটেনিয়াসলি এখানে অসমোটিক প্রেসারের ডিফারেন্সও ক্রিয়েট হচ্ছে। এই জন্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে, যেহেতু মেমব্রেনের দুই পাশে আয়নের ডিফারেন্সের কারণে অসমোটিক প্রেসারও চেঞ্জ থাকবে, ডিফারেন্ট হবে, এই জন্য এই থিওরিটার নাম দিয়েছে অক্সিডেটিভ থিওরি অফ কেমিওসমোটিক থিওরি অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন, কেমিওসমোটিক থিওরি অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এরপর হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেনের যে electrical potential exists across the membranes of various kinds of cells, যেমন some cells such as nerve cell, muscle cells, এই সেলগুলোর ক্ষেত্রে মেমব্রেন পটেনশিয়াল ডেভেলপ করতে পারে, অর্থাৎ মেমব্রেনের ইনার এবং আউটার, যেমন একটু আগে আমরা দেখেছি হাইড্রোজেন আয়ন ট্রান্সফার করার কারণে সেখানে পটেনশিয়াল ডেভেলপ করেছে। A human nerve cell consists of cell body এবং সিঙ্গল লং ফাইবার এক্সটেনশন। এটা অনেক লম্বা অ্যাকশন থাকে। তো টেবিল 1 এ আমরা যদি ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট আয়নস ইন দ্য নার্ভ সেল এটা আমরা দেখবো যে দ্য membrane of axon is similar in structure to the other cell membranes and similar in composition to the fluid in the cell body.
আমরা টেবিলে অনেক দেখছি যে ডিস্ট্রিবিউশন অফ মেজর আয়ন্স অন অপোজিট সাইডস অফ দ্য মেমব্রেন অফ এ টিপিক্যাল নার্ভ সেল। আয়নগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। ইন্ট্রাসেলুলার ইন্ট্রাসেলুলার অর্থাৎ সেলের ভিতরের পাশে এর কনসেন্ট্রেশন হচ্ছে সোডিয়াম 15 মিলিমোলার 150, ক্লোরাইড আয়ন হচ্ছে 10 মিলিমোলার। আর বাইরের রিজিয়নে রয়েছে 100, মানে উল্টো আর কি, সোডিয়াম আয়নটা বাইরে বেশি, পটাশিয়াম আয়নটা ভিতরে কম, না বাইরে কম। এখন মেমব্রেন পটেনশিয়ালটা কি? যারা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এস্টাবলিশড by the difference in ionic concentrations across the membrane is known as membrane potential. এটাকে আমরা বোঝার জন্য আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। বোঝার জন্য আমরা একটা সিম্পল কেমিক্যাল সিস্টেম আমরা চিন্তা করতে পারি। পটাশিয়াম ক্লোরাইডের দুইটা সলিউশন যদি আমরা নেই। হ্যাঁ মাহবুব, ওয়ালাইকুম আসসালাম। এই 11:30টা এক্সাম, তাই না? এই আচ্ছা, আমরা এটা বোঝার জন্য আমরা পটাশিয়াম ক্লোরাইডের দুইটা সলিউশন নিচ্ছি। একটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে এই যে দেখো, দুটা স্কিম এতে দেখো আমরা সেলের দুইটা কম্পার্টমেন্ট, সেমি পারমিয়েবল মেমব্রেন, রাইটেও আছে 0.01 মোলার পটাশিয়াম ক্লোরাইড, লেফটেও আছে 0.01 মোলার পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কি পটাশিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন দুইটাই মুভ করবে, লেফট থেকে রাইটে আসবে, রাইট থেকে লেফটে যাবে। তাহলে এখানে কি কোনো পটেনশিয়াল ডেভেলপ করবে? কি বলো, শুনতে পাচ্ছ তোমরা? স্যার একটু আবার বলেন স্যার, বুঝি নাই। এখানে মনে করো আমরা একটা এটা একটা কম্পার্টমেন্ট নিলাম, মাঝখান দিয়ে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন নিলাম, দুই পাশেই একই সলিউশন দিয়েছি 0.01 মোলার পটাশিয়াম ক্লোরাইড, লেফট এবং রাইট কম্পার্টমেন্ট দুইটাই। তাহলে এখানে দেখো কোনো পটেনশিয়াল ডেভেলপ করে নাই, কারণ লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দুইটাই চলাফেরা করবে সমান হারে, ইকুয়াল রেটে। তাহলে এই ক্ষেত্রে কোনো পটেনশিয়াল ডেভেলপ করবে না। কিন্তু সেকেন্ড কেসে দেখো, লেফটে আমরা নিয়েছি 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড, রাইটে নিলাম 0.01 মোলার পটাশিয়াম ক্লোরাইড। তাহলে কি হবে, লেফটে দুইটার ঘনমাত্রাই কি বেশি। তাহলে পটাশিয়াম আয়নটা যদি রাইটে আসে, তাহলে রাইটে পটাশিয়াম আয়নের ঘনমাত্রা বাড়বে, আর লেফটে নেগেটিভ চার্জের, না নেগেটিভ বেশি থাকবে লেফটে। তাহলে যে লেফটে নেগেটিভ, এখানে তো সমান সমান আছে পটাশিয়াম এবং ক্লোরাইড। পটাশিয়াম যদি রাইটে চলে আসে, তাহলে লেফটে ক্লোরাইড আয়নের পরিমাণ বেড়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার, জি স্যার বুঝতে। তাহলে লেফটে নেগেটিভ আয়নের চার্জ বেশি থাকবে, আর পটাশিয়াম যেহেতু রাইটে আসতেছে, তাহলে এখানে একটা কি পটেনশিয়াল পটেনশিয়াল মেমব্রেন তৈরি হবে।
পটেনশিয়াল ডেভেলপ করবে। আচ্ছা ঠিক আছে, আজকে এনে থাক, সেটা ভালো লাগছে না। আর মেমব্রেনের এখান থেকে আমরা ফাইনালি কিভাবে এই যে পটেনশিয়াল মেমব্রেন ক্যালকুলেট করা যায় সেটা আমরা দেখব। এতে একটা আয়নের জন্য, কিন্তু মাল্টিপল আয়ন থাকলে এটা আর পারা যায় না, তখন আমরা গোল্ডম্যান ইকুয়েশন ইউজ করি। যদি যেমন এই যে পটাশিয়াম, সোডিয়াম, হ্যাঁ আরো যদি আয়ন থাকে তাহলে এগুলো ক্লোরাইড আয়ন, এগুলো তাহলে ওই আগের ইকুয়েশন দিয়ে পারা যাবে না। হ্যাঁ, তখন আমরা গোল্ডম্যান ইকুয়েশন, যেটা গোল্ডম্যান ইকুয়েশন, এটা ইউজ করে আমরা পটেনশিয়ালটা ক্যালকুলেট করি। এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এখানেই রাখি।